ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা চলে এসেছি ভারতীয় সংবিধানের একটি ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ নিয়ে। তো এই যে ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা, ঠিক আছে? তো এর আগেও আমরা ভারতীয় সংবিধান থেকে বিভিন্ন ক্লাসগুলো করিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিংবা এই ভিডিও শেষেও কিন্তু পলিটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, ভারতীয় সংবিধানের কার্যকরী হওয়ার সময় 26শে জানুয়ারি 1950। আচ্ছা, আমরা জানলাম যে ভারতীয় সংবিধান কার্যকরী হয় কবে? কার্যকরী হয় হলো 26শে জানুয়ারি 1950 সালে, তাই তো? কিন্তু গৃহীত কবে হয়েছিল? গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, তাই তো? এই যে এই দিন গৃহীত হলো এবং এই দিন কার্যকরী হলো। তাহলে দেখো, সংবিধান ছিল বা কার্যকরী হওয়ার সময় সংবিধান ছিল 395টি ধারা বা অনুচ্ছেদ এবং 22টি অংশ, ঠিক আছে? এবং বর্তমানে কিন্তু দেখো ভারতীয় সংবিধানের 25টি অংশ বা পার্ট রয়েছে। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ভারতীয় সংবিধান শুরুর সময় তাতে কতগুলি অংশ ছিল বা পার্ট ছিল? তাহলে কিন্তু অ্যান্সার কি হয়ে যাবে? শুরুর সময় ছিল 22টি, এবং যদি প্রশ্ন আসে বর্তমানে কতগুলি অংশ আছে, তাহলে বর্তমানে কিন্তু আছে কতগুলি? বর্তমানে আছে 25টি অংশ আছে। এবার আমরা এই 1-2 করে 25টা অংশে কি কি বিস্তারিত আছে সেগুলো আলোচনা করব। দেখো, অংশ বা পার্ট 1 এই পাশে রোমান হরফে লেখা রয়েছে। ধারা, এই 1 নম্বর অংশে এই পার্ট 1 এ কিন্তু তোমার ধারাকে 1 থেকে 4 নম্বর ধারাকে কভার করেছে। ভারতীয় ভূখণ্ড, প্রশাসন, নতুন রাজ্যের গঠন সম্পর্কে বলেছে। ভারতের ভূখণ্ডটা কেমন হবে বা কেমন প্রশাসন ব্যবস্থা বা কেমন হবে, কোন একটা নতুন রাজ্য গঠন করতে গেলে তার নিয়ম নীতি বা নিয়ম কানুনই বা কেমন হবে, সে পুরোটাই কিন্তু এই প্রথম পার্টে আলোচনা করা রয়েছে, ঠিক আছে? এখানে দেখো দ্বিতীয় অংশে আলোচনা করা রয়েছে ধারা 5 থেকে 11 নাগরিকতা সম্পর্কিত। একজন ব্যক্তি নাগরিকত্ব লাভ করতে পারে কিভাবে, কিভাবে নাগরিকত্ব হারাতে পারে, ঠিক আছে? এরকম সমস্ত কিছুই এখানে এই দ্বিতীয় পার্টে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে, যেটা 5 থেকে 11 নম্বর ধারা কভার করেছে। দেখো পরে কি রয়েছে, অংশ 3 বা পার্ট 3 তে দেখো কি আলোচনা করা আছে। ধারা, এটা 12 থেকে 35 পর্যন্ত যে ধারাটা আছে সেটাকে কভার করেছে, ঠিক আছে? এর মধ্যে আছে মৌলিক অধিকার সম্পর্কিত। আমাদের যে যতগুলি মৌলিক অধিকার আছে সেই সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম, তাই না? এই যে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 3 নম্বর অংশে। এমনকি যে 3 নম্বর অংশে মানে ধারা কত? 12 থেকে 35 নম্বর ধারা, ঠিক আছে? এরপরে দেখো অংশ 4 বা পার্ট 4 এ কি আলোচনা করা আছে। এখানে ধারা আছে 4 নম্বর অংশ বা পার্ট 4 এর জন্য 36 থেকে 51 নম্বর ধারাটা রয়েছে। এই কালিটা লালটার সঙ্গে একদম মিলে গেছে, তাই না? অন্য কালি ইউজ করা যাক, এখানে হোয়াইটটা ইউজ করা যাক, হোয়াইটটা কম রয়েছে। দেখো, এবার রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ, যেটাকে আমরা কি বলি? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমি আগেও তো বলেছি, তাই না, যে মৌলিক অধিকারগুলো কাদের জন্য? ভারতীয় নাগরিকদের জন্য সীমাবদ্ধ। কিছু কিছু ক্ষেত্রে বিদেশিরাও কিছু কিছু মৌলিক অধিকারের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আচ্ছা, এবার এই যে রাষ্ট্র নির্দেশমূলক নীতিসমূহ মানে এটা দেশকে চালনা করার জন্য বা রাজ্যকে চালনা করার জন্য যে যে নিয়ম কানুনগুলো, সমস্ত কিছুই কিন্তু এই রাষ্ট্র নির্দেশমূলক নীতিসমূহ বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আলোচনা করা আছে। এরপর দেখো অংশ 4 এর এ, ভালো করে নজর রাখবে, এটা কিন্তু শুধু 4, এটা 4 এর আবার এ। দেখো ধারা 51 এ, একটি মাত্র ধারা কিন্তু এই অংশ 4 এর এতে রয়েছে, মৌলিক কর্তব্য সম্পর্কিত। এখানে আমাদের যে মৌলিক কর্তব্য রয়েছে সেই 11টি মৌলিক কর্তব্য সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা আছে। দেখো এটা একটা কি পয়েন্ট রয়েছে, এই ধারাটা
এই অংশটি 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। তার মানে এটা কিন্তু এই যে অংশ 4-এর এ বা পার্ট 4A, এটা কিন্তু সংবিধান যখন চালু হয়েছিল বা 1950 সালে 26শে জানুয়ারি, সেই সময় কিন্তু এটা ছিল না। এটা সেই সময় আমরা ওই জন্য দেখলাম কত, আগে 22টা ছিল না, এই জন্য এখন কিন্তু 25টা হয়েছে। এই 25টার মধ্যে এটাও একটা। ঠিক আছে, দেখো তাহলে এই যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। এরপরে দেখো অংশ 5 পার্ট 5-এ দেখো ধারা 52 থেকে 151 আলোচনা করা আছে এখানে, মানে এতগুলো ধারা। দেখো কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার, কেন্দ্রের যে শাসন ব্যবস্থা রয়েছে এবং সরকার সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এটাকে কিছু ভাগ করা আছে। দেখো প্রথম অধ্যায়, ঠিক আছে, কার্যনির্বাহী। কার্যনির্বাহীর মধ্যে কে কে রয়েছেন? দেখো ভারতের রাষ্ট্রপতি ও ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আছে। এখানে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে সংবিধানের 52 থেকে 73 নম্বর ধারায় কিন্তু আলোচনা করা আছে। এরপরে দেখো প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সম্পর্কে আলোচনা করা আছে 74 থেকে 75 নং ধারার মধ্যে। এটা টোটালটাই কিসের মধ্যে পড়ছে? এটা কিন্তু এই যে অংশ 5-এর মধ্যেই পড়ছে প্রত্যেকটা। ঠিক আছে, আচ্ছা এবার ভারতের অ্যাটর্নি জেনারেল, এটা কিন্তু দেখো 76 নম্বর ধারার মধ্যে রয়েছে। এরপর ব্যবসা পরিচালনা বা কেন্দ্রীয় সরকারের ব্যবসা পরিচালনা, এটা কিন্তু রয়েছে 77 থেকে 78 নম্বর ধারার মধ্যে। এরপর দেখো এটা প্রথম অধ্যায়ের মধ্যে গেল। এবার এখানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, 5টা অধ্যায় টোটাল আছে। এই 5টা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় দেখো কি বলেছে, সংসদ বা পার্লামেন্ট। পার্লামেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু করা রয়েছে এই 79 থেকে 122 নং ধারার মধ্যে। এরপর তৃতীয় অধ্যায়তে দেখো রাষ্ট্রপতির আইনি ক্ষমতা, রাষ্ট্রপতির যে আইন সম্পর্কিত যে ক্ষমতাগুলো, সেই ক্ষমতা সম্পর্কে বলা আছে এই যে 123 নং ধারাতে বলা রয়েছে। আর কত নম্বর পার্টে বলা আছে? 5 নম্বর পার্টের বলা রয়েছে তৃতীয় অধ্যায়তে। ঠিক আছে, দেখো চতুর্থ অধ্যায় কেন্দ্রীয় বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টটা মেইনলি কেন্দ্রীয় বিচার বিভাগ। এই কেন্দ্রীয় বিচার বিভাগের কথা কিন্তু বলা রয়েছে চতুর্থ অধ্যায়, যেটা কিনা কি পার্ট 5-এর। দেখো এটা বলা রয়েছে 124 থেকে 147 নম্বর ধারা কিন্তু এখানে কভার করেছে। এরপর পঞ্চম অধ্যায় ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল। ঠিক আছে, এর সম্পর্কে বলা আছে 148 থেকে 151 নম্বর ধারা। এই গেল পার্ট 5। এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? যদি প্রশ্ন আসে কার্যনির্বাহী বা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সম্পর্কে ভারতীয় সংবিধানে কত নম্বর অংশে বা কত নম্বর পার্টে আলোচনা করা আছে, তার অ্যান্সার কি হয়ে যাবে? 5 নম্বর অংশে। বা একদম যদি এরকম হয় যে মূল বিষয়টা কি ছিল, দেখা গেল কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার সম্পর্কে সংবিধানের কত নম্বর অংশে আলোচনা করা আছে, এইরকমও প্রশ্ন আসতে পারে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন যেটাতে থাকবে অংশ 5 বা পার্ট 5, সেটাই অ্যান্সার হয়ে যাবে, তাই তো? আচ্ছা এরপরে দেখে নিব আমরা নেক্সট অংশ 6 পার্ট 5 ধারা 152 থেকে 237 কিন্তু এখানে কভার করেছে। আগেরটা যেমন দেখলাম কেন্দ্রে, ঠিক তেমনি এটা কিন্তু রাজ্যের, রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। প্রথম অধ্যায়ে সংজ্ঞা, যে রাজ্যের শাসন ব্যবস্থা সরকারটা কিরকম হবে, সংজ্ঞা, সংজ্ঞার মাধ্যমে কি আমরা কোনো কিছু ডেফিনেশন, যেটাকে ইংরেজিতে বলা থাকে, কোনো কিছু সম্পর্কে জানতে পারি। আচ্ছা এরপরে দেখি দ্বিতীয় অধ্যায় কি বলছে, নির্বাহী, নির্বাহী সম্পর্ক। এরপর নির্বাহীর মধ্যে কে কে রয়েছে? রাজ্যপাল, মন্ত্রিপরিষদ, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আর সরকারি ব্যবসা পরিচালনা। আর এটাতে আমরা দেখলাম কেন্দ্রীয় সরকারের ব্যবসা, এটা রাজ্য সরকারের ব্যবসা পরিচালনা। প্রত্যেকটারই দেখো রাজ্যপাল সম্পর্কে 153 থেকে 162, মন্ত্রিপরিষদ সম্পর্কে 163 থেকে 164, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে 165, এমনকি সরকারি ব্যবসা পরিচালনা থেকে 166, 67। ঠিক আছে, এবার দেখো এই যে অংশ 6 বা পার্ট 6 এর মধ্যে কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এটাতেও রয়েছে। দেখো তৃতীয় অধ্যায় কি বলেছে? তৃতীয় অধ্যায় বলেছে রাজ্যের আইনসভা, এটা কিনা 168 থেকে 212তে আলোচনা করা হয়েছে। এরপর চতুর্থ অধ্যায় বলা হয়েছে গভর্নরের আইনি ক্ষমতা। আগেরটাতে আমরা দেখলাম কি
রাষ্ট্রপতির আইনি ক্ষমতা, এটাতে গভর্নরের আইনি ক্ষমতা, যেখানে কিনা এই 213তে আলোচনা করা রয়েছে এটা। এরপর দেখো পঞ্চম অধ্যায়তে বলা রয়েছে রাজ্যের হাইকোর্ট। আগেরটা দেখলাম কি কেন্দ্রের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, এটাতে হাইকোর্ট। 214 থেকে 231 আলোচনা করা আছে। এরপর দেখো ষষ্ঠ অধ্যায় নিম্ন আদালত, যেটা কিনা 233 থেকে 237 কিন্তু আলোচনা করা রয়েছে। এই গেল। তোমরা যারা এখান থেকে নোটস করবে তারা অবশ্যই স্ক্রিনশট করে রাখবে, হ্যাঁ, তাহলে তোমাদের ভবিষ্যতে সুবিধা হবে। দেখো এরপরে অংশ 7 বা পার্ট 7 এ দেখো এরা শুধুমাত্র একটাই মাত্র ধারাকে কভার করেছে, 238 নম্বর ধারা। প্রথম তপশিলের ভাগ ক্ষয়ের রাজ্যসমূহ। এবার এই অংশটি 1956 সালের সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে কিন্তু বাতিল করা হয়েছে, এই জন্য একটাই মাত্র ধারা আছে এই অংশ 7, তাই তো। এরপরে দেখো অংশ 8 বা পার্ট 8 ধারা 239 থেকে কিন্তু 241 কে কভার করেছে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা বা ইউনিয়ন টেরিটরি যেগুলো রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেটার প্রশাসন ব্যবস্থাটা কেমন হবে, কিরকম ভাবে কাজ করবে সরকার, সেই পুরো পদ্ধতি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এরপর দেখো অংশ 9 ধারা 243 থেকে 243 ও মানে এখানে এ থেকে বি সি ডি করে একদম ও পর্যন্ত কিন্তু গেছে। এই যে 243 থেকে 243 অর্থাৎ এখানে কিন্তু পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা আছে। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা বা পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে যে পঞ্চায়েত ব্যবস্থা চলে সেই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে। 7 নম্বর দেখো বা এখানে সরি অংশ 9 দেখো, অংশ 9 এর এ এটা, ঠিক আছে। এখানে দেখো কি বলা আছে, পার্ট 9A ধারা 243 পি থেকে 243 ZG। এবার 243 পি মানে ওই যে আগেরটা যেটা দেখলে 243 পি থেকে আবার এটা ZG কিভাবে হলো, তাহলে এই পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড হয়ে গেল, আবার এ বি সি ডি শুরু হলো, তারপর এখান থেকে আবার জি পর্যন্ত গেল, ঠিক আছে। এই এ থেকে জি পর্যন্ত গেল, এই জন্যই এটা পুরোটা এই 243 পি থেকে 243 ZG, ঠিক আছে। এখানে পৌরসভা সম্পর্কে বলা রয়েছে, যেটা কিনা আমাদের গ্রাম্য এলাকাগুলোতে কি পঞ্চায়েত ব্যবস্থা আছে, আর শহর এলাকাগুলোতে কি পৌরসভা, মিউনিসিপ্যালিটি, যেটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হয়, তাই না। আচ্ছা দেখো এই অংশটি 1993 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। তাহলে ওই যে আবার আগের কনসেপ্টে চলে যাও, প্রথমে বলেছিলাম ভারতীয় সংবিধান শুরুর সময় কতগুলো ধারা ছিল, কতগুলো পার্ট ছিল, 22টি পার্ট ছিল, কিন্তু পরে বর্তমানে কতগুলো রয়েছে, 25টি পার্ট রয়েছে। আগে একটা আলোচনা করলাম, এটা তাহলে দ্বিতীয়। তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা, 22টা, আগেরটা 23টা, এটা নিয়ে 24টা পেলাম। দেখো এই অংশটি 1993 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়, মানে পৌরসভার কনসেপ্টটা। এবার দেখো অংশ 9B ধারা 243 ZH থেকে ZT পর্যন্ত, ঠিক আছে। সমবায় সমিতি, সমবায় সমিতি মানে একসঙ্গে সবাই মিলে একটা কাজ করা, সমবায় ভাবে কোনো কিছুর উন্নয়ন করা, সমবায় খামার ব্যবস্থা থেকে শুরু করে সমবায় সমিতি বলতে পারো এটা। দেখো এই অংশটি 2011 সালে 97তম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়। 97তম সংবিধান সংশোধনী দ্বারা এটা যুক্ত হয়। তাহলে আগে একটা পেলাম কত, 23 ছিল, এটা 24 হলো, তার মানে কি এটা যেহেতু যুক্ত হয়েছে সংবিধান শুরুর পরে যুক্ত হয়েছে, তার মানে আমরা বুঝেই গেলাম যে এই তিনটার জন্যই কিন্তু 25টা বর্তমানে অংশ রয়েছে। দেখো এরপরে অংশ 10 ধারা 244 থেকে 244 এর এ পর্যন্ত কিন্তু আলোচনা করা রয়েছে এখানে অংশ 10-এ। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অঞ্চল বা তপশিলি জাতিদের জন্য বা উপজাতিভুক্ত অঞ্চলদের জন্য বা আঞ্চলিক যে বৈষম্যতা আছে তাদের মধ্যে যাতে না থাকে, এমনকি এই তপশিলি জাতি উপজাতিভুক্ত অঞ্চলের সমস্ত দিক যাতে ঠিক রাখা হয় সেখানে আলোচনা করা আছে এখানে। এরপরে দেখো 8 নম্বর কি বলা আছে, অংশ 11 ধারা 245 থেকে 263 কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক, ঠিক আছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্কের কথা এখানে বলা রয়েছে। এখানে আবার দুটো অধ্যায় আছে, প্রথম অধ্যায়ে আইনি সম্পর্ক, দ্বিতীয় অধ্যায়ে প্রশাসনিক সম্পর্ক। আইনি সম্পর্কের কথা বলা রয়েছে 245 থেকে 255 নম্বর ধারার মধ্যে,
আর প্রশাসনিক সম্পর্ক সম্পর্কে বলা রয়েছে 256 থেকে 263 নাম্বার ধারার মধ্যে। ঠিক আছে, এরপরে দেখো অংশ 12 থেকে আলোচনা করা আছে ধারা 264 থেকে 300 এ সম্পর্কে, 300 এ পর্যন্ত কিন্তু এই ধারাতে আলোচনা করা আছে। দেখো অর্থ, সম্পদ ও চুক্তি ইত্যাদি। প্রথম অধ্যায়ে অর্থায়ন, এখানে বলা রয়েছে 264 থেকে 290। এরপর দ্বিতীয় অধ্যায়ে ধার করা বা বোরোইং বলতে পারো, এখানে 292 থেকে 293। এরপর তৃতীয় অধ্যায়ে রয়েছে সম্পত্তি, চুক্তি এবং মামলা, এই সম্পর্কে আলোচনা করা আছে 294 থেকে 300 মধ্যে। এরপর দেখো চতুর্থ অধ্যায় সম্পত্তির অধিকার, যেটা 300 এতে আছে, তাই তো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 300 এতে চলে আসছে সম্পত্তির অধিকারটা। ঠিক আছে, নেক্সট দেখে নাও অংশ 13 ধারা 301 থেকে 307 পর্যন্ত এই অংশ 13টা কভার করেছে। ব্যবসা ও বাণিজ্য, এখানে ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে সমস্ত কিছু সম্পর্কে, বিধিনিষেধ থেকে শুরু করে যে ছাড়পত্র আছে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা আছে। এরপর অংশ 14তে দেখো ধারা 308 থেকে 323 আলোচনা করা আছে। এখানে কেন্দ্র ও রাজ্য সরকার চাকরি, এখানে পুরোপুরি চাকুরির যে ব্যবস্থাটা, সেই চাকুরি ব্যবস্থা সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকুরি সম্পর্কে সংবিধানের কত নম্বর অংশে আলোচনা করা আছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অংশ 14 বা পার্ট 14 এ, তাই তো? দেখো প্রথম অধ্যায়ে পরিষেবা, পরিষেবা মানে কি? দেখো এখানে ধারা 314 বাদ দেওয়া হয়েছে, এটা আবার বলা হয়েছে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, পরিষেবা, পরিষেবা মানে কি? পরিষেবা দেওয়া। দেখো দ্বিতীয় অধ্যায়ে পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি এবং পিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হতে পারে বা পাবলিক সার্ভিস কমিশন অফ স্টেট হতে পারে। এই যে দ্বিতীয় অধ্যায়ে সার্ভিস, পাবলিক সার্ভিসের কথা বলা আছে, পাবলিক সার্ভিস কমিশনের কথা বলা আছে, এটা পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আর পিএসসি সম্পর্কে বলা রয়েছে কিন্তু 315 থেকে 323 নাম্বার ধারাতে। পরিষেবা সম্পর্কে বলা রয়েছে 308 থেকে 314 নাম্বার ধারাতে। এবার অংশ 14 এতে দেখো কি বলা রয়েছে, ধারা 323 থেকে 323 এর বি, বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, বিভিন্ন দ্বন্দ্ব, ভালো করে লক্ষ্য রাখবে, দ্বন্দ্ব ও অভিযোগের সমাধান করবে। আচ্ছা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, যখন প্রয়োজন হয় কোন একটা বোর্ড তৈরি করা হয়, তাকেই ট্রাইব্যুনাল বলা হয়ে থাকে। এখানে যে কোন একটা বিশেষ কাজে যদি দ্বন্দ্ব হয় বা ধরুন কোন একটা অভিযোগ, সেটা অভিযোগের সমাধান কল্পে কিন্তু এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এটাই অংশ 14 এতে আলোচনা করা আছে। এরপর দেখো অংশ 15তে বলা আছে ধারা 324 থেকে 329 এর এ পর্যন্ত এখানে কভার করেছে নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত। আমাদের যে ভোটিং সিস্টেমটা আছে, ইলেকশন, এখানে পুরোটাই কিন্তু নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত ব্যবস্থা আদি সম্পর্কে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, এরপর অংশ 16তে ধারা 330 থেকে 342 এর এ, তপশিলি জাতি, উপজাতি ও ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। তাহলে এই যে যদি প্রশ্ন আসে তপশিলি জাতি, উপজাতি ও ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা সংবিধানের কত নম্বর অংশে বলা রয়েছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অংশ বা পার্ট কততে? 16তে বলা রয়েছে। এরপর দেখো অংশ 17 ধারা 343 থেকে 351, সরকারি ভাষাসমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরকারি ভাষাসমূহ। তাহলে প্রথম অধ্যায়ে ইউনিয়নের ভাষা, দ্বিতীয় অধ্যায়ে আঞ্চলিক ভাষা, তৃতীয় অধ্যায়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ভাষা, এবং চতুর্থ অধ্যায়ে, এটা যদিও একটা নিচে চলে গেছে, বিশেষ নির্দেশনা রয়েছে এখানে। ঠিক আছে, এখানে বিশেষ নির্দেশনা সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে। এরা প্রত্যেকটারই দেখো পাশে ইউনিয়নের ভাষা 343 থেকে 344, তারপর আঞ্চলিক ভাষা 345 থেকে 347, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের কমিশনের ভাষা 348 থেকে 349। এমনকি দেখো এখানে চতুর্থ অধ্যায়ে বিশেষ নির্দেশনা 350 থেকে 351 কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, এরপরে দেখো অংশ 18 ধারা 352 থেকে 360 এখানে আলোচনা করা আছে জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা। এখানে বিভিন্ন জরুরি অবস্থা যখন হয়
আর্থিক জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, এই জরুরি অবস্থা সংক্রান্ত যে ব্যবস্থাদিগুলো সেগুলো কিন্তু এই অংশ 18 বা পার্ট 18 এ আলোচনা করা আছে, ঠিক আছে। এরপরে দেখো অংশ 19 ধারা 361 থেকে 367 এখানে কভার করেছে বিবিধ বিষয়, এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা আছে, এটা বলতে পারো মিসেলিনিয়াস পুরোপুরি, ঠিক আছে। এবার এখানে দেখো অংশ 20 ধারা 368 সংবিধান সংশোধন পদ্ধতি, এটা ভিভিআই দিয়ে রাখবে, এটা ভিভিআই সংবিধান সংশোধন পদ্ধতি, ঠিক আছে। এখানে কোন অংশে আলোচনা করা আছে? অংশ নাম্বার 20 তে, যেটা কিনা ধারা একটাই মাত্র ধারা 368 নাম্বার ধারাতে সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে। এরপর দেখো 21 নম্বরে কি বলেছে, ধারা 369 থেকে 392 অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ করা, কিছুদিনের জন্য বা অস্থায়ী, একদম পুরোপুরি স্থায়ীভাবে থাকবে না, কয়েকদিনের কাজ শেষ হয়ে যাবে, সেই ব্যবস্থা থেকে আবার তুলে নেওয়া হবে, কাজ যতদিন পর্যন্ত দরকার হবে ততদিন পর্যন্ত এই ব্যবস্থাটি চলতে থাকবে। দেখো এটাই বলা রয়েছে এখানে। এরপর অংশ 22 ধারা 393 থেকে 395 সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা ও বাতিল সম্পর্কিত বিষয়। সংক্ষিপ্ত শিরোনাম সংবিধানের, সূচনাই বা কি ছিল, বাতিল, এই বিষয়ে কিন্তু আলোচনা করা আছে। এই ছিল আজকে আমাদের ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ সম্পর্কে ক্লাসটি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।